ইরানের সাথে যুদ্ধে বেকায়দায় পড়ার পর ইসরায়েল এখন খুঁজছে নতুন এক শত্রু, আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্কের নাম। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকদের একাংশ প্রকাশ্যেই বলছেন তুরস্ক ইসরায়েল যুদ্ধ এখন যে কোনো সময়ের ব্যাপার মাত্র। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র এমন একটা সিদ্ধান্ত নিল যা রীতিমতো পাল্টে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব নিকাশ। এমন এক অস্ত্র তুরস্কের হাতে তুলে দেওয়া হচ্ছে যা দিয়ে সামনের যে কোনো সংঘাতে ইসরায়েলকে রীতিমতো ঘায়েল করে দিতে পারে আঙ্কারা। অথচ মাত্র একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ফোন করে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন এই সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। তারপরও ট্রাম্প কেন নেতানিয়াহুর কথা উপেক্ষা করে বেছে নিলেন এরদোয়ানের হাত? দীর্ঘদিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে পাশ কাটিয়ে হঠাৎ কেন তুরস্কের প্রতি এত সদয় হয়ে উঠল যুক্তরাষ্ট্র? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় হিসাব, নাকি সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে? পুরো ঘটনার নেপথ্যের কাহিনী জানতে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। গত মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তুরস্কের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আর এর সঙ্গে খুলে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ যুদ্ধবিমান F-35 পাওয়ার পথ। মনে রাখা দরকার, 2019 সালে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল, আর 2020 সালে সেই একই কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। 6 বছর পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন খোদ ট্রাম্প নিজেই। অথচ এর ঠিক একদিন আগেই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে অনুরোধ করেছিলেন তুরস্ককে যেন এই বিমান বা এর ইঞ্জিন প্রযুক্তি না দেওয়া হয়। তিনি তুরস্ককে একটি চরমপন্থায় সংক্রমিত শাসন ব্যবস্থা বলেও আখ্যা দেন এবং দাবি করেন এই বিক্রি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করে দেবে, যা এতদিন ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর নির্ভরশীল ছিল। এমনকি একান্ত ফোনালাপেও নেতানিয়াহু ট্রাম্পকে সরাসরি এই অনুরোধ জানিয়েছিলেন বলে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু ট্রাম্প সেই অনুরোধ পাত্তা না দিয়েই ঘোষণা দেন, আমরা এই নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি, এখন সময় হয়েছে, আমরা বন্ধুদের উপর নিষেধাজ্ঞা দিই না। তিনি আরও বলেন, তুরস্ক অন্য অনেক তথাকথিত মিত্রের চেয়েও যুক্তরাষ্ট্রের প্রতি অনেক বেশি অনুগত থেকেছে, বিশেষ করে ইরান ইস্যুতে। এরদোয়ান নিজেই দাবি করেছেন প্রাথমিকভাবে 5টি বিমান তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে মার্কিন কংগ্রেসে এখনও আইনি বাধা রয়ে গেছে। S-400 ব্যবস্থা সম্পূর্ণভাবে সরিয়ে না ফেললে আইনি জটিলতা কাটবে না, ফলে চূড়ান্তভাবে বিমান হাতে পাওয়ার প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। সম্প্রতি একাধিক ঘটনা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে আগের মতো নিরঙ্কুশ সমীকরণ আর নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র, আর ইসরায়েলি নেতাদের উচিত এই মিত্রের সমালোচনা থেকে বিরত থাকা। এই মন্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, আমাদের ভারতের মতো ছোট দেশও বন্ধু আছে যাদের জনসংখ্যা 140 কোটি, আর সেখান থেকে আমরা বিপুল সমর্থন পাই। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই মন্তব্য আসলে যুক্তরাষ্ট্রের উপর একচেটিয়া নির্ভরতা নিয়ে ইসরায়েলের ভেতরকার অস্বস্তিরই প্রতিফলন। সমালোচকদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনার পেছনে ইসরায়েলের প্ররোচনা ছিল, আর সেই যুদ্ধ ইরানের শাসন ব্যবস্থা বা পারমাণবিক কর্মসূচি কোনোটাই সম্পূর্ণভাবে নির্ভুল করতে পারেনি বলেও অভিযোগ ওঠে। এমনকি প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ পরিচালনা নিয়ে ট্রাম্প নিজেও নেতানিয়াহুর উপর ব্যক্তিগতভাবে বিরক্তি প্রকাশ করেছিলেন বলে জানা যায়। এই প্রেক্ষাপটে তুরস্ককে এই বিমান দেওয়ার সিদ্ধান্তকে অনেকে দেখছেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে, যেখানে ইসরায়েলের একচেটিয়া প্রাধান্য আর আগের মতো নিশ্চিত নয়। F-35 বর্তমান বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধবিমান। রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু আকাশসীমায় ঢুকে পড়ার সক্ষমতা রাখে এই বিমান। তুরস্কের হাতে এই প্রযুক্তি এলে দেশটির বিমান বাহিনী প্রযুক্তিগত মানে আঞ্চলিক শক্তিগুলোর সবচেয়ে সামনের সারিতে চলে আসবে। মনে রাখা দরকার, তুরস্ক এমনিতেই ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর মালিক। জনবল, ট্যাঙ্ক ও প্রচলিত অস্ত্রশক্তিতে তারা এমনিতেই অঞ্চলের অন্যতম শীর্ষ শক্তি। এর উপর F-35 যুক্ত হলে সামগ্রিক সামরিক সমীকরণে তুরস্ক অনেকখানি এগিয়ে যাবে, বিশেষ করে আকাশপথে নজরদারি ও নিখুঁত হামলা চালানোর সক্ষমতায়। তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শক্তি নিয়ে বলতে গেলে বলা যায়, শুধু আমেরিকার উপর নির্ভরশীল নয় তুরস্ক, নিজস্ব প্রতিরক্ষা শিল্পেও দেশটি বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান শক্তি।
বাইরাক্তার ড্রোন প্রযুক্তি দিয়ে তুরস্ক ইতিমধ্যে বিশ্ববাজারে নিজের জায়গা করে নিয়েছে, যা একাধিক যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়। এর পাশাপাশি তুরস্ক নিজস্বভাবে তৈরি করছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান, যা ভবিষ্যতে বিদেশি প্রযুক্তির উপর তাদের নির্ভরতা আরও কমিয়ে আনবে। এরদোয়ান নিজেই জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে কানজেটের ইঞ্জিন নিয়েও আলোচনা হবে। অর্থাৎ তুরস্ক একদিকে যেমন আমেরিকার কাছ থেকে F-35 চাইছে, তেমনি নিজস্ব প্রযুক্তিতেও বিনিয়োগ চালিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের সামরিক স্বনির্ভরতা আরও মজবুত করবে। ইরানের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তুরস্ককে পরবর্তী ইরান হিসেবে তুলে ধরার চেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট থেকে শুরু করে ইসরায়েলের একাধিক শীর্ষ রাজনীতিক প্রকাশ্যে বলেছেন, তুরস্ক এখন একটি কৌশলগত হুমকি হয়ে উঠছে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাল্টা দাবি করেছেন, ইরান পর্ব শেষ হওয়ার পর ইসরায়েল নতুন এক শত্রু খুঁজছে, আর সেই তালিকায় তুরস্ককে জোর করে বসানো হচ্ছে। ইসরায়েল শত্রুতা ছাড়া বাঁচতে পারে না, এমন মন্তব্য করেছেন ফিদান। এই উত্তেজনার পেছনে রয়েছে সিরিয়া নিয়ে দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, গাজা নিয়ে এরদোয়ানের কড়া সমালোচনা এবং ইস্তাম্বুলের একটি আদালতে নেতানিয়াহু সহ ইসরায়েলি একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা। অর্থাৎ এখানে ধর্মীয় বিভাজনের চেয়েও আঞ্চলিক প্রভাব ও রাজনৈতিক ক্ষমতার লড়াইটাই মূল চালিকা শক্তি। আর এই লড়াইয়ে তুরস্ক এখন পর্যন্ত পিছু হটেনি, বরং প্রতিটি অভিযোগের কড়া জবাব দিয়ে আসছে। তুরস্ক ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ালে তুরস্কের হাতে বেশ কিছু বড় কৌশলগত সুবিধা থাকবে। প্রথমত, সিরিয়ায় তুরস্কের সরাসরি সামরিক উপস্থিতি ও প্রভাব রয়েছে, যেখানে ইসরায়েলও নিজেদের নিরাপত্তা অঞ্চল বিস্তার করছে। ফলে সিরিয়া হয়ে উঠতে পারে দুই পক্ষের সংঘর্ষের প্রথম ময়দান, আর সেখানে ভৌগোলিক সুবিধা তুরস্কের পক্ষেই বেশি। দ্বিতীয়ত, এরদোয়ান নিজেই ইঙ্গিত দিয়েছেন, লিবিয়া ও নাগোর্নো কারাবাখে যেভাবে তুরস্ক সফল সামরিক হস্তক্ষেপ করেছিল, প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও একইভাবে পদক্ষেপ নেওয়া সম্ভব। তৃতীয়ত, তুরস্কের ভৌগোলিক অবস্থান ও ন্যাটো সদস্যপদ তাদের একটি বাড়তি কূটনৈতিক ঢাল দেয়। ইসরায়েলের পক্ষে ন্যাটোভুক্ত একটি দেশের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো রাজনৈতিকভাবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাতে গোটা পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্কের প্রশ্ন জড়িয়ে যায়। চতুর্থত, মুসলিম বিশ্বে তুরস্কের ব্যাপক জনসমর্থন ও নৈতিক অবস্থান রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের সোচ্চার অবস্থান তাকে মুসলিম বিশ্বে একজন নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা কূটনৈতিক লড়াইয়ে তুরস্ককে বাড়তি সমর্থন এনে দিতে পারে। আর এই বিমান যুক্ত হলে তুরস্কের হাতে আসবে এমন একটি অস্ত্র, যা দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো সম্ভব, যেটা এতদিন কেবল যুক্তরাষ্ট্র ও তার হাতে গোনা মিত্রদের হাতেই ছিল। এ কারণেই খোদ নেতানিয়াহু নিজে প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন, যা স্পষ্ট প্রমাণ করে তুরস্কের এই শক্তি বৃদ্ধিতে ইসরায়েল ঠিক কতটা উদ্বিগ্ন। বাস্তবতা হলো, তুরস্ক ও ইসরায়েল দুই দেশই এখনও সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে, আর দুই পক্ষের মধ্যে সামরিক হটলাইনও এখনও সচল আছে বলে দাবি করা হচ্ছে। ফলে যুদ্ধ আসন্ন এমন সিদ্ধান্তে পৌঁছানো তাড়াহুড়া হবে। তবে একটা বিষয় পরিষ্কার, তুরস্ক দিন দিন শক্তিশালী হচ্ছে, নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলছে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে যে তীর ধরার আলামত দেখা যাচ্ছে, তাই সমীকরণকে আরও জটিল করে তুলছে। এই অস্ত্র যদি সত্যিই তুরস্কের হাতে আসে, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। মুসলিম বিশ্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি শক্তিশালী মুসলিম দেশ যখন প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে এভাবে এগিয়ে যায়, তখন তা গোটা অঞ্চলের ভারসাম্যেই প্রভাব ফেলে।